Narnos equation, which is very essential. দেখে নাও যে নার্নস ইকুয়েশন কখন অ্যাপ্লাই করবা এন্ড কিভাবে অ্যাপ্লাই করবা। নার্নস ইকুয়েশনটা হচ্ছে এরকম, E cell is equal to E naught cell minus RC by NF ln anodic ion by cathodic ion. So this is actually Narnos equation. Narnos equation, remember. This is Narnos equation where E cell is equal to E naught cell minus RC divide NA, NF and ln anodic ion বা cathodic ion. So I want to say anodic ion by cathodic ion mention করেছি এখানে। আবার আমার নোট যেখানে তোমার নোট দেওয়া হয়েছে সেখানে আবার লেখা আছে, দেখবা এখানে লেখা আছে অক্স, এখানে লেখা আছে রেড। তো ব্যাপারটা হচ্ছে ওরকম কেন না, তো ওখানে অক্স বাই রেড এর মানেটা হচ্ছে যে অক্সিডেশন পার্ট বাই রিডাকশন পার্ট, মানে অক্স বাই রেড বলতে ওটা বোঝাচ্ছে। আর অক্সিডেশন পার্ট মানে অ্যানোডিক পার্ট, রিডাকশন পার্ট মানে ক্যাথোডিক পার্ট। অ্যাকচুয়ালি দিস ইজ দিস। তাহলে ইকুয়েশনটা হচ্ছে ই সেল ইকুয়াল টু এখন যেটা ই নট সেল, ইট ইজ নাথিং বাট দ্য প্রিভিয়াস ক্লাস ইএমএফ। In the previous class we have calculated this value, right? E naught cell, so it is nothing new, but এখান থেকে মাইনাস করতে হচ্ছে RC divide NF ln anodic ion by cathodic ion. So remember, notice one thing, সেটা হচ্ছে যে somewhere এটা প্লাস থাকতে পারে, somewhere এটা দেখবা যে প্লাস থাকবে বা সামবডি এটা প্লাস দিয়ে করবে। তো যেখানে প্লাস থাকবে বা যে প্লাস দিয়ে করাবে তাহলে বুঝোই সে কি করবে, ক্যাথোড বাই অ্যানোড লিখবে। সো সিম্পল। এটা এটা এখন যেটা আছে সেটা হচ্ছে অ্যানোড বাই ক্যাথোড, আর যদি প্লাস সাইন ইউজ করে তাহলে বুঝবা যে সিম্পলি এটা ক্যাথোড বাই অ্যানোড। তো এটা হতেই পারে। তো এখন ধরো ফর ড্যানিয়েল সেল, ফর ড্যানিয়েল সেল ফর এক্সাম্পল, ড্যানিয়েল সেল হলে যেটা তোমরা জানো যে জিঙ্ক 2+ এর সাথে রিভার্সিবল, কপার 2+, কপারের সাথে রিভার্সিবল, জিঙ্ক আয়নের সাথে রিভার্সিবল এন্ড কপার আয়ন কপারের সাথে রিভার্সিবল। অ্যানোড ক্যাথোড, অ্যানোড জিঙ্ক, ক্যাথোড কপার। যদি ড্যানিয়েল সেল হয় তাহলে এই ইকুয়েশনটা কি হবে, ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরসি বাই এনএফ লন জিঙ্ক আপন কপার। আন্ডারস্টুড? তাহলে এই হচ্ছে তোমার নার্নস ইকুয়েশন। দিস ইজ এটাই হচ্ছে নার্নস ইকুয়েশন, রিমেম্বার দিস। তাহলে ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ লন অ্যানোডিক আয়ন বাই ক্যাথোডিক আয়ন। তো এই যে অ্যানোডিক আয়ন এন্ড ক্যাথোডিক আয়ন মেনশন করলাম, আই হোপ বাই দিস মানে এখন বুঝে গেছো তোমরা, রাইট না? যে ভেরি সিম্পল, আসলে অ্যানোডিক আয়ন মানে যেটা অ্যানোডের আয়ন, ক্যাথোডিক আয়ন মানে যেটা ক্যাথোডের আয়ন। ভেরি সিম্পল। So it is Narnos equation. Remember this, it is Narnos equation. এবার আসো যেটা সেটা হচ্ছে Narnos equation এর অ্যাপ্লিকেশন। ওকে, এই অ্যাপ্লিকেশন গুলা মানে সাব টাইপ অফ অ্যাপ্লিকেশন যে সেম না দিলে হয়ই না। আচ্ছা, সে ফর এক্সাম্পল আমরা এটাকে জিঙ্ক কনসিডার করতেছি, এখানে জিঙ্ক আয়ন 1 মোলার, 1 মোলার। দিস ইজ কপার ক্যাথোড,
copper ion, suppose 0.5 molar, 0.5 molar. Okay, so if you see this, that means the concentration of anodic ion, anodic solution, and the concentration of cathodic solution are different. When you observe the concentration of anodic solution and the concentration of cathodic solution are different, then that time you just recall Nernst equation and then you apply Nernst equation. তাহলে বুঝতে পারছো কখন Nernst equation apply হবে? Nernst equation apply হবে only when the concentration are different. Only when the concentration are different. That means যদি concentration না দেয়া থাকে দুই এন্ডে, suppose টু এন্ডে কোনো concentration মেনশন করা নাই, তাহলে Nernst unnecessary, কোনো নেসেসারি না। ফলো এন্ড মেনশন আছে বাট ইকুয়াল, তাহলেও নেসেসারি না। মেনশন নাই, Nernst not need. Mention equal, also not need. Nernst will be applied only when the concentration of those solutions are different. যখন সলিউশনের কনসেন্ট্রেশন ডিফারেন্ট হবে, then you apply Nernst equation. Understood? So very simple, nothing new. But আচ্ছা, এখানে of course given থাকবে হচ্ছে E naught zinc 2 plus, suppose 0.76 volt. E naught copper 2 plus is equal to 0.34 volt minus. Okay, that is given হচ্ছে মানে তোমার potential electrode potential of zinc and electrode potential of copper, and this is oxidation potential of zinc and this is oxidation potential of copper, as I said in the last class. If you see metal ion, then it will be oxidation potential. Metal ion, it will be oxidation potential. That means both electrodes here mention their oxidation potential. Now calculate the E cell, calculate the EMF. Now calculate the EMF. Then you must calculate E naught cell at first. You must calculate E naught cell at first. That means তুমি বুঝেই গেলা যে EMF ক্যালকুলেট করতে বললে E naught cell ফার্স্টে করেই নিবা। E naught cell পার্টটা করবা, করে থিঙ্ক করবা কি Nernst অ্যাপ্লাই হবে নাকি না, বাট E naught cell তো ক্যালকুলেট করতে হবে। এন্ড E naught cell এর ক্যালকুলেশন করতে গেলে E naught anode oxidation plus E naught cathode reduction, and which is as usual. Anode oxidation মানে anode part কে zinc, so zinc এর oxidation potential which is given 0.76 plus reduction potential of cathode, that is reduction potential of copper electrode, but the given is oxidation potential. The given is oxidation potential, but you need the reduction potential. So how to do it? Very simple. Change the sign. It is negative, take it positive value, and the value is 1.10 volt. So this is the EMF of this cell, 1.10 volt. But you observe the concentration are different. তুমি ফলো করলা যে concentration different, then move on, তার মানে আরো আগাতে হবে। Again E cell equal to E naught cell minus RT divide NF ln concentration of zinc ion and concentration of copper ion, plus E naught cell is equal to 1.10. E naught cell is equal to 1.10 minus RT, right? Your R for 8.316, R for 8.316. Now T for, আচ্ছা T এটা মেনশন করা থাকবে, T মেনশন করা থাকবে, and এই T টা থাকবে মোস্ট অফ দ্য টাইম 25 ডিগ্রি সেলসিয়াসে।
তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298 কেলভিন, 25 ডিগ্রি সেলসিয়াসে, সো দ্যাট এটা 298 কেলভিন। আচ্ছা, এইবার আসো এন এর ভ্যালু। এন এর ভ্যালু, এন এক্স্যাক্টলি কি, এটা খুব সিগনিফিকেন্ট, ফলো করো যে এন এর ভ্যালু কত হবে। এখানে এন এর ভ্যালু 2, কিন্তু কোশ্চেন হচ্ছে যে এই এন এর ভ্যালু কি করে ফিক্স করবা, মানে 2 যে সেটা কি করে ফিক্স করবা। এন এর ভ্যালুটা হচ্ছে গিয়ে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ। এন হলো নাম্বার অফ ইলেকট্রন দ্যাট এক্সচেঞ্জ, নাম্বার অফ ইলেকট্রন দ্যাট এক্সচেঞ্জ। তার মানে এখানে যে তোমার জিঙ্ক 2 প্লাস, কপার 2 প্লাস, তার মানে এখানে যে ডোনেট করছে সেও দুইটা ডোনেট করবে, যে একসেপ্ট করবে সেও দুইটা একসেপ্টই করবে। তার মানে ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে 2, ইলেকট্রন এক্সচেঞ্জ হবে কি 2, এন্ড দিস 2। ওয়ান থিং এগেইন, মনে করো যে একটা +1 চার্জের একটা +2 চার্জের, তাহলেও এন এর ভ্যালু 2 হইতো। যদি একটা আয়ন +1 হয় আর একটা আয়ন +2 হয়, তাহলেও কি হইতো, এন এর ভ্যালু 2 হইতো, বিকজ যে 2 প্লাস সে ডোনেট করলেও 2, একসেপ্ট করলেও 2, তো এক্সচেঞ্জ 2 হবে। যদি একটা +1 অন্যটা +3 হয়, তাহলেও এন এর ভ্যালু 3 হবে। এবার টেল মি, যদি একটা 2 থাকে আর একটা 3 থাকে, তাহলে এন এর ভ্যালু কত? রিফা 2 প্লাস একটা 3 প্লাস, ব্যালেন্স করলে কি করা লাগবে? তাহলে ব্যালেন্স করবা কিভাবে? একটা 2 একটা 3 ব্যালেন্স করবা কিভাবে? তার মানে কি, ঠিক আছে, 6 হয়ে যাবে না তখন ব্যালেন্স করলে? 60 তাহলে তখন 6 হবে। তাহলে কি হলো যে এটা 2 প্লাস ওটা 2 প্লাস, তো তাদের মধ্যে ইলেকট্রন এক্সচেঞ্জ হবে 2, ইলেকট্রন ডোনেট এন্ড অ্যাকসেপ্ট দুইটাই হবে 2 2, তো এটা 2। আচ্ছা, আর এফ হলো 96500, এটা হচ্ছে 96500, 1 ফ্যারাড মানে 96500। দেন হচ্ছে লন এর লন। এবার আসো যে জিঙ্কের কনসেন্ট্রেশন কত দেওয়া আছে, 1, দিস 1, কপারের কনসেন্ট্রেশন 0.5, দিস 0.5। এখন এটা কত আসে? অ্যান্সারটা হচ্ছে 1.09, রাইট? তো অ্যান্সার হচ্ছে 1.09। তার মানে ই সেল হলো 1.09, খুব বেশি ডিফার করে নাই, করবেও না, ঠিক আছে? তো দিস ইজ দ্য অ্যান্সার। Well understood the application of Nernst equation? The application of Nernst equation. This is the application of Nernst equation. So very simple, please don't do mistake. Cell spontaneity. Cell spontaneity, হ্যাঁ? That means এটা কিসের কি পয়েন্ট, যে সেল স্পন্টিনিটি মানে হচ্ছে whether a cell is spontaneous or not, একটা সেল কি স্পন্টিনিয়াস অর নট, এর মানেটা হচ্ছে যে সেলটা ভ্যালিড অর ইনভ্যালিড, সেল স্পন্টিনিয়াস, সেল নন স্পন্টিনিয়াস, সেল ইজ অ্যাক্টিভ অর সেল ইজ ইনঅ্যাক্টিভ, রিঅ্যাকশন উইল বি অকার্ড অর রিঅ্যাকশন নট অকার্ড, যাই বলো না কেন এটা হচ্ছে সেল স্পন্টিনিটি। তাহলে সেল স্পন্টিনিটিটা ডিটারমিনেশন করতে হবে, এন্ড ইট ইজ অলসো ভাইটাল, সেল স্পন্টিনিটি। তো সেল স্পন্টিনিটি যেটা, সেটা ডিটারমিনেশনটা খুবই ইজি, নাথিং নিউ এট অল, জাস্ট এটা হচ্ছে ডিসিশন মেকিং, বাট নাথিং নিউ জব, আর কোনো নতুন কাজ হবে না, বাট এটা একটা ডিসিশন মেকিং। দেখো সেটা হচ্ছে যে ভেরি সিম্পল, if E naught cell is equal to positive, E naught cell is equal to positive, if E naught cell is equal to positive, then cell is spontaneous and cell is spontaneous and মানে cell reaction will be occurred. তাহলে এখানে নতুন করে কিচ্ছু করা লাগলো, জাস্ট হচ্ছে একটা নিউ ইনফরমেশন অ্যাড হলো, আর তো কিছু না। তার মানে নাথিং নিউ টু ডু, নতুন কিছু করবা না, জাস্ট হচ্ছে গিয়া ইনট সেলই ক্যালকুলেট করবা। কিন্তু ইনট সেল ক্যালকুলেশনের পরে যদি ইনট সেল পজিটিভ হয়, তাহলে ডিসিশন হবে যে সেল ইজ স্পন্টেনিয়াস এন্ড রিঅ্যাকশন উইল বি অকার্ড, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে সেল উইল বি নন স্পন্টেনিয়াস এন্ড রিঅ্যাকশন নট বি অকার্ড, ঠিক আছে? তাহলে এই ডিসিশনটা তুমি জানো যে সেল ইএমএফ পজিটিভ হলে ডিসিশন কি
এন্ড ইএমএফ নেগেটিভ হলে ডিসিশন কি, এটা জানো সাপোজ। এখন এই জানাটাকে কিভাবে কাজে লাগাবা, আসো। এই নলেজটা কি করে অ্যাপ্লাই করবা, নলেজটা কিভাবে অ্যাপ্লাই করবা, ওকে ফলো করো। Suppose it is iron made, it is copper made, or suppose আগেরটাই থাক, এটা ধরো জিঙ্ক মেড, ওটা কপার মেড। এটা জিঙ্ক সলিউশন, এটা কপার সলিউশন। সল্ট ব্রিজ, ভোল্টামিটার। গিভেনটা তাকাও, গিভেন হলো যে ই নট জিঙ্ক 2 প্লাস is equal to 0.76 volt, E naught copper 2 plus is equal to minus 0.34 volt, E naught Fe 2 plus is equal to 0.44 volt. Question C, calculate the EMF, calculate the EMF, এটা হচ্ছে কোশ্চেন সি। আচ্ছা, কনসেন্ট্রেশন ওই সেমটাই দিলাম, 1 মোলার 0.5 মোলার, 1 মোলার এন্ড 0.5 মোলার দিয়ে সিতে আস্ক করা হলো যে ক্যালকুলেট দ্য ইএমএফ। এন্ড ডি এর কোশ্চেনটা হলো এরকম যে উইল আয়রন কন্টেইনার suitable for keeping anodic solution, analyze। তাহলে কোশ্চেনটা ফলো করো। This is exactly which question may come in the next year. কোশ্চেনটা দিতে কি বলা হলো যে উইল আয়রন কন্টেইনার সুইটেবল, উইল আয়রন কন্টেইনার সুইটেবল ফর কিপিং অ্যানোডিক সলিউশন। কোশ্চেনটা আন্ডারস্ট্যান্ড করো আগে। তার মানে কি বোঝাতে যাচ্ছে যে আয়রন কন্টেইনার এইটা একটা কন্টেইনার না, তাহলে দে আস্ক ইউ যে এই কন্টেইনার থেকে আয়রন মেড হতে পারে কিনা, বা আয়রন মেড হলে এটা সুইটেবল কিনা, এটা আয়রন মেড হলে সুইটেবল কিনা। এন্ড ইউ ক্যান সি যে জিঙ্ক এন্ড কপার এখানে এক্সিস্ট করতেছে, যাদের পটেনশিয়াল দেওয়া আছে, এন্ড তা দিয়ে তুমি সি সলভ করবা। বাট অ্যালং উইথ যে আয়রন দেয়া আছে, তার মানে এটা কি বোঝা যাচ্ছে এখন যে আয়রনটা দেয়ার মানে কি, এখানে তো আয়রন নাই, তার মানে ইউ উইল সি যে এখানে দিতে কোশ্চেনে মেনশন করে দিবে, কোশ্চেনে মেনশন করে দিবে। ওকে, সো দ্যাট এই প্রবলেম সলিউশন কিভাবে করবা আজকে শিখে নাও, যেন ইন ফিউচারে আর এটা নিয়ে অ্যাট লিস্ট কোনো প্রবলেম না থাকে। Will iron container suitable for keeping the anodic solution? How can you make this decision? How can you make this decision? Listen to me carefully. যা বলবো এই কথার উপরে থাকবা and don't do another. ঠিক আছে? The first point is যেটা কন্টেইনার সেটাকে অ্যানোড ধরবা, যেটা কন্টেইনার বলবে তারা ওটাকে অ্যানোড কনসিডার করবা, যেটাকে তারা কি বলবে যে কন্টেইনার, যে কোনো ল্যাঙ্গুয়েজে তাদের যত ল্যাঙ্গুয়েজ ইউজ করুক, তুমি যদি সামহাও বুঝে ফেলতে পারো যে এটা কন্টেইনার, এটা ভেসেল, তাহলে ব্লাইন্ডলি ওটাকে কি করবা,
অ্যানোড ধরবা, এন্ড যেটা সলিউশন হিসেবে মেনশন করা হবে, যেটাকে সলিউশন হিসেবে মেনশন করা হবে, ওই পার্টটাকে ক্যাথোড ধরবা। তাহলে কি, যেটা কন্টেইনার হিসেবে এখানে তোমাকে শো করবে, যেটাকে কন্টেইনার হিসেবে মেনশন করবে, ওইটাকে অ্যানোড কনসিডার করবা, এন্ড যেটাকে সলিউশন মেনশন করবে, যেই সলিউশনের কথা এখানে মেনশন করা থাকবে, ওই পার্টটাকে ক্যাথোড ধরবা, ওই পার্টটাকে ক্যাথোড কনসিডার করবা। যেমন আমি তোমাদেরকে একটু বলি, আমি এই কথাটা এর আগে অলরেডি লাস্ট ক্লাসে বলা হয়েছিল, আবার একটু মনে করিয়ে দেই। সেটা হচ্ছে, আমার আসলে কিচ্ছু দরকার নাই। সাপোজ তোমাকে আমি বলবো শুধু যে জিঙ্ক ভার্সাস কপার একটা সেল কনস্ট্রাক্ট করে দাও, তোমার পারা উচিত। তোমাকে আমি বলবো যে আয়রন ভার্সাস কপার একটা সেল কনস্ট্রাক্ট করে দাও, তোমার পারা উচিত। জাস্ট সে তোমার এটা পারা উচিত, তোমার আর কিছু দেখার প্রয়োজন পড়ার কথা না, তোমার আর কিছু দেখার দরকার পড়ার কথা না। তোমার শুধু জানা দরকার যে অ্যানোড পার্টের কোন মেটাল, ক্যাথোড পার্টে কোন মেটাল, তাইলে তুমি সেল কনস্ট্রাকশন পারার কথা। সো দ্যাট যখন আমি বললাম যে যেই মেটালটাকে কন্টেইনার হিসেবে ধরবো সেটাকে অ্যানোড পার্টে রাখবো, আর যেটাকে সলিউশনে দেখবো, যে সলিউশনটার কথা বলা হবে, ওইটাকে আমরা ক্যাথোড পার্ট হিসেবে কনসিডার করব। তাইলে এখন আসো ডি এর অ্যান্সারটা কি। দেন ডি এর অ্যান্সার তুমি বলবা যে দা পসিবল সেল, বা পসিবল সেল না বলে দা সেল হুইচ উইল be constructed is as following. ওকে, তার মানে এটা বলবা যে the cell which will be constructed as following। হ্যাঁ, তাহলে the cell which will be constructed as following, the cell which will be constructed as following কি সেটা তুমি ডিসিশন নিছো যে আয়রন কন্টেইনার, তাহলে আয়রন অ্যানোড, দিস ইজ দা অ্যানোডিক এক্সপ্রেশন, ডাবল স্ল্যাশ which one cathode, কপার, সরি এখানে এইটা দেখে লাভ নাই। তো দেখো আমারই কিন্তু মিসিং হয়ে যাচ্ছিল প্রায়, এটা দেখে কিন্তু হচ্ছে না। ডি এর কোশ্চেন দেখে অ্যান্সার করতেছো তুমি। তোমাকে বলা হয়েছে আয়রন কন্টেইনার অ্যানোডিক সলিউশন, আয়রন কন্টেইনার অ্যানোডিক সলিউশন, আয়রন কন্টেইনার অ্যানোডিক সলিউশন, সেখান থেকে ইউ মেক দ্য ডিসিশন। তাহলে আয়রন কন্টেইনার আয়রন অ্যানোড, অ্যানোডিক সলিউশন জিঙ্ক, অ্যানোডিক সলিউশন জিঙ্ক, তাহলে এখন জিঙ্ক হচ্ছে ক্যাথোড, জিঙ্ক উইল বি কেপ্ট ইন ক্যাথোড, জিঙ্ক উইল বি কেপ্ট ইন ক্যাথোড। তার মানে অ্যাজ দে সেই, তোমাকে সেটাই মানতে হবে, ইনস্ট্রাকশন থেকে বের হওয়া যাবে না। এখন তুমি এটা দেখে কি বলবা যে স্যার এটা তো ভ্যালিড না, আরে তুমি তো সেইটাই ডিটারমিন করতে যাচ্ছ যে এটা ভ্যালিড না। তুমি তো এটা এমনি দেখেই বলে ফেলতে পারো হয়তো যে স্যার এটা তো ভ্যালিড না, আয়রন অ্যানোডে আর জিঙ্ক কিভাবে ক্যাথোডে থাকে, আরে ওটাই তো তুমি প্রুফ করবা। সো দ্যাট এই সেল কনস্ট্রাকশন হবে অ্যাজ দে সেই, তারা কি বলছে, তারা যে কন্টেইনার বলছে সেটা অ্যানোড, আর তারা যে সলিউশন বলছে সেটাকে ক্যাথোড ধরে তুমি সেল কনস্ট্রাক্ট করবা, করে ওটা ইনট সেল ক্যালকুলেট করবা, ইনট সেল ক্যালকুলেট করবা। রিমেম্বার, ইনট সেল মানে কি, তার মানে অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। অ্যানোডের অক্সিডেশন মানে কার অক্সিডেশন, আয়রনের অক্সিডেশন, অ্যানোড আয়রন, আয়রনের অক্সিডেশন। গিভেনটা তো মুছে ফেললাম, গিভেনটাও ছিল আয়রনের অক্সিডেশন যেটা 0.44 ভোল্ট, প্লাস ক্যাথোড রিডাকশন মানে জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল, ক্যাথোড রিডাকশন জিঙ্কের রিডাকশন পটেনশিয়াল,
গিভেন ছিল জিঙ্কের অক্সিডেশন পটেনশিয়াল, তাহলে এখন তো নিতে হবে রিডাকশন পটেনশিয়াল, তাহলে গিভেন ছিল পজিটিভ, নিতে হবে নেগেটিভ, তাতে করে ওভারঅল রেজাল্টটা নেগেটিভ হবে। এন্ড সেটা হচ্ছে নেগেটিভ 0.32 নেগেটিভ আসছে, ইনঅর্ড সেল কামস নেগেটিভ, ইনঅর্ড সেল কি আসছে নেগেটিভ আসছে। আচ্ছা আরেকটা কথা মেনশন করে দেই, সেটা হচ্ছে যে তোমরা তো নার্নস্ট ইকুয়েশন দিয়ে এটা সি সলভ করছো, নার্নস্ট ইকুয়েশন দিয়ে এটা সি সলভ করছো, আর নার্নস্ট ইকুয়েশন কেন অ্যাপ্লাই করছিলা, যে কনসেন্ট্রেশন ডিফারেন্স এই কারণে। কিন্তু রিমেম্বার এই ডি এর জন্য নার্নস্ট ইকুয়েশনের কোনো কাজ নাই, কথা বুঝতে পারছো? ডি হচ্ছে ডিসিশন মেকিং, ডিসিশন মেকিং এ নার্নস্টের অ্যাপ্লাই করার দরকার হয় না, ওটা সিম্পলি হচ্ছে গিয়া ইনঅর্ড সেল বের করলেই হয়। যাই হোক ইনঅর্ড সেল নেগেটিভ আসছে, তো এখন তুমি কিভাবে ডিসিশন আসবে দেখো, সিন্স ইনঅর্ড সেল is negative, so that the cell and cell reaction are non-spontaneous. এই ডিসিশনে কি আসতে পারা যায় না? হোয়াট আই সেই, যে পজিটিভ হলে সেল সেল রিয়াকশন স্পন্টেনিয়াস, আর নেগেটিভ হলে সেল সেল রিয়াকশন হবে নন স্পন্টেনিয়াস। কিন্তু তোমার কাছে আমি এই ডিসিশন চাইনি, বাট যে ডিসিশনটা চাইছি তার জন্য এটা হেল্পফুল। যদি নন স্পন্টেনিয়াস হয় তাহলে তুমি বলতে পারবা অ্যাজ এ রেজাল্ট জিঙ্ক সলিউশন ক্যান বি কেপ্ট ইন আয়রন কন্টেইনার। তার মানে কি দেখছো, যদি নন স্পন্টেনিয়াস রেজাল্ট হয়, সেল অর সেল রিয়াকশন যদি নন স্পন্টেনিয়াস হয়, তাহলে ডিসিশন হবে কি যে জিঙ্ক ওই সলিউশন ওই কন্টেইনারে রাখা যাবে। অ্যাকচুয়ালি রাখা মানে কি, প্রিজার্ভ করা, রাখা মানে তো এখানে প্রিজার্ভ করা। আর তুমি কোন সল্ট কোন সলিউশন তখন ওই কন্টেইনারে প্রিজার্ভ করবা যে কন্টেইনারে প্রিজার্ভ করলে কোনো রিয়াকশন হবে না, যে কন্টেইনারে প্রিজার্ভ করলে কোনো রিয়াকশন হবে না, তুমি তো সেই কন্টেইনারে প্রিজার্ভ করবা। তাহলে তুমি প্রুফ করতে পারছো যে এখানে কোনো রিয়াকশন হবে না যদি জিঙ্ক সলিউশনকে আমরা আয়রন কন্টেইনারে রাখি, সো দ্যাট এটা সেফ রাখা যাবে। তো আয়রন কন্টেইনার ক্যান বি ইউজড ফর কিপিং জিঙ্ক সলিউশন। এন্ড এটা ভাইস ভার্সা আমি ক্যাথোডিক সলিউশনের কথা বলতে পারতাম না। সাপোজ আমি যদি বলতাম যে ক্যাথোডিক সলিউশন, তাহলে তুমি আয়রনকে এগেইন অ্যানোড এন্ড কপারকে ক্যাথোড কনসিডার করে আবার ইএমএফ বের করো, এন্ড দ্যাট টাইম এটা পজিটিভ আসতো। এন্ড পজিটিভ আসলে পরে তোমার ডিসিশন হতো না, কপার সলিউশন ক্যান নট বি কেপ্ট ইন আয়রন কন্টেইনার। আন্ডারস্টুড? বুঝতে পারছো? স্যার জিঙ্ককে আমরা সলিউশন হিসেবে নিয়েছি কেন, এটা কোশ্চেনে বলা আছে। ওখানে ওই যে কোশ্চেনে জিঙ্ক সলিউশন আছে যে, ওই কারণে বলছে। মানে এটা কি বুঝাচ্ছে যে এটা জিঙ্ক সলিউশন, এটা একটা কন্টেইনার, এন্ড এই কন্টেইনারটা কিছু তো কিছু তৈরি হইতে হবে, ঠিক না? একটা কন্টেইনার তো কিছু না কোনো কোনো, এটা কিছু সামথিং মেড হইতে হবে না। তখন বলতেছে যে আয়রন মেড হতে পারবে কিনা, কন্টেইনারটা আয়রন মেড হতে পারবে কিনা, এমনটা আর কি। আর কথা বুঝতে পারছো? তো আমরা প্রুভ করলাম না হ্যাঁ এটা হতে পারে, আয়রন মেড হতে পারে। তো এই যে ডিসিশন মেকিংটা, এটা নাথিং ডিফিকাল্ট এট অল, নাথিং ডিফিকাল্ট। তুমি সেই ইনঅর্ড সেলই ক্যালকুলেট করতেছো, করে পজিটিভ হলে একরকম ডিসিশন, নেগেটিভ হলে একরকম ডিসিশন। সো সিম্পল, সো সিম্পল। and you can say and you can see যে এই কোশ্চেনটা, এই যে এই সেটটা আসলে তোমার কত সময় লাগবে এটা অ্যান্সার করতে? হার্ডলি 10 মিনিট এই পুরো সেটটা আনসার করতে। and this is the answer which save you time in the exam. তো এই হচ্ছে কি সেল স্পন্টিনিটি, মানে দ্যাট মিন্স ইএমএফ বের করে দিস টাইপ অফ ডিসিশন মেকিং, দিস টাইপ অফ ডিসিশন মেকিং, রিমেম্বার।
সামটাইম এটা এমনও হতে পারে যে এই এন্টায়ার সেল নাও দিতে পারে, একটা এন্টায়ার সেল নাও দিতে পারে, এরকম হতে পারে যে এটা একটা কন্টেইনার, ধরো এটা মেড বাই অ্যালুমিনিয়াম, এন্ড এটার ভেতরে সাপোজ দে আর কিপিং হচ্ছে এটা অ্যালুমিনিয়াম মেড, আর এর ভিতরে ধরো রাখতে ট্রাই করবে হচ্ছে ধরো কপার সালফেট বা কপার, জিঙ্ক সালফেট জিঙ্ক, ফেরাস সালফেট ফেরাস, মানে এনিওয়ান যেটাই রাখতে চাচ্ছে, ঠিক আছে, ধরো কপার সালফেট, তাহলে অ্যালুমিনিয়াম কন্টেইনার কপার সালফেট বিকেট রাখা হয়েছে, দেন তোমাকে রাইটের নোট দিয়ে দিল যে ই নট অ্যালুমিনিয়াম 3+ ইজ ইকুয়াল টু 2.36 ভোল্ট, ই নট copper 2+ is equal to -0.34 volt. Then they ask you দিতে যে will the container be corroded? তার মানে তোমার কি বললো কোশ্চেনটা, যে কন্টেইনারটার করোশন হবে কিনা। আমি কপার সালফেট অ্যালুমিনিয়ামের কন্টেইনারে রেখে দেখব তাতে করে অ্যালুমিনিয়ামের করোশন হবে কিনা। তাহলে দিস টাইপ অফ ডিসিশন অলসো মেড বাই এক সেম প্রসেস, রাইট? তো তুমি কি করবা, দ্য পসিবিলিটি অফ রিয়াকশন চেক করবা না, দ্য পসিবিলিটি অফ রিয়াকশনই তো চেক করবা, তাই না? তাহলে এখানে দ্য পসিবল সেল কি হবে তাহলে, ঠিক আছে, তার মানে এটা আমি ডাইরেক্ট ইনট সেল করে দেই। অনেক সময় স্টুডেন্টরা একদম ডিরেক্ট ইনট সেল দিয়ে করে ফেলে, ইনট সেল করবে ইনট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনট ক্যাথোড রিডাকশন বলে অ্যানোড অক্সিডেশন অ্যালুমিনিয়ামের অক্সিডেশন, তার মানে 2.36 প্লাস ক্যাথোডের রিডাকশন মানে কপারের রিডাকশন, তো কপারের যেটা আছে ওটা অক্সিডেশন, তো রিডাকশন মানে হচ্ছে 0.34 ইজ ইকুয়াল টু হচ্ছে 2.70 ভোল্ট, and it is positive, it is positive. So that তুমি কি বলবা তখন, ডিসিশন কি হবে, যে since the EMF is positive so the cell and cell reaction বা the reaction is spontaneous, তুমি ভাববা যে স্যার এটা তো কোনো সেল না, এখানে তো কোনো সেল কনস্ট্রাক্ট করা হয় নাই, তাহলে তুমি ল্যাঙ্গুয়েজ মডিফাই করে ফেলো, রিয়াকশন বলো, তুমি বলো যে হ্যাঁ so that the reaction is spontaneous, so that the reaction is spontaneous, তাহলে as the reaction is spontaneous so aluminium will be corroded. Very simple. Understood? So this type of decision making, huh? আচ্ছা, এরপরে একটা জিনিস তোমরা বাই দিস টাইম জানো, তারপর আজকে আরো একটু অ্যাড হোক, সেটা হচ্ছে সল্ট ব্রিজ। সল্ট ব্রিজ, রাইট? সল্ট ব্রিজ, তাহলে সল্ট ব্রিজ কি সেটা এভাবে, the U-shaped glass tube in the electrochemical cell where salt like potassium chloride, ammonium chloride, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সল্ট গুলা ইউজ হয়। Salts like potassium chloride, ammonium chloride and ammonium nitrate are used, is called salt bridge. So this is very common question, what is salt bridge? This is very common question, what is salt bridge? Okay, then হচ্ছে যে why salt bridge is used.
সল্ট ব্রিজ কেন ইউজ করা হয়? why salt bridge is used? Number one, the purpose of using salt bridge. The purpose of using salt bridge. Number one, salt bridge reduces liquid junction potential. Liquid junction potential. This is the main and major point. Okay, the salt bridge reduces the liquid junction potential. Salt bridge reduces the liquid junction potential. এর মানে কি? লিকুইড জাংশন পটেনশিয়াল মানে কি? দ্যাট মিন্স হচ্ছে তোমার যে ইলেকট্রোকেমিক্যাল সেল অর গ্যালভানিক সেলে তোমার টু ডিফারেন্ট সলিউশন ইউজ হয়, টু ডিফারেন্ট চেম্বার, টু ডিফারেন্ট সলিউশন, টু ডিফারেন্ট ইলেকট্রোলাইট। তো এখানে দুইটা ডিফারেন্ট ইলেকট্রোলাইট ইউজ হয়। তো এরা যদি কোনোভাবে কন্ট্যাক্টে আসে তাহলে ওখানে একটা পটেনশিয়াল তৈরি হয়, ওটাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল। যে কোনো দুইটা লিকুইড যদি আয়নিক সল্ট যদি দুইটা একই সলিউশনে থাকে এন্ড তারা যদি মিক্স থাকে তাহলে সেখানে একটা পটেনশিয়াল হয় যেটাকে বলা হয় লিকুইড জাংশন পটেনশিয়াল। এখন এই লিকুইড জাংশন পটেনশিয়ালটা কমিয়ে দেয়। এক্সাম্পল, ড্যানিয়েল সেল থেকে পাচ্ছ 1.10 ভোল্ট ইলেকট্রিসিটি। এখন যদি এমন হতো যে ধরো লিকুইড জাংশন পটেনশিয়াল যদি ইনসাইড দ্য সেল প্রডিউস হয় তাহলে যতটুকু লিকুইড জাংশন পটেনশিয়াল হবে তোমার সেটা কাটা যাবে হচ্ছে সেই 1.10 থেকে। কিন্তু স্যার সলিউশন গুলো তো এমনিও কন্ট্যাক্টে নাই, এটা আলাদা চেম্বারে না, তাহলে লিকুইড পটেনশিয়াল ডেভেলপ কেমনে করবে? না, এটা ভালো কথা বলছো যে এটা আরেকটা পয়েন্ট আছে তোমাদের জন্য, এই পয়েন্টটা ইগনোর করে আসছিলাম। সেটা হচ্ছে এটাকে বলা হয় ইনডিরেক্ট কানেকশন অফ টু লিকুইড। ইনডিরেক্ট কানেকশন অফ টু লিকুইড, এখানে হচ্ছে ডাইরেক্ট কানেকশন অ্যাভয়েড করার জন্য ইনডিরেক্ট কানেকশন অফ টু লিকুইড করা হয়েছে। অর্থাৎ দুইটা লিকুইডের মধ্যে তোমার কি থাকা লাগবে, একটা ইনডিরেক্ট কানেকশন রাখতে হবে। অর্থাৎ দুইটার মধ্যে ডিরেক্ট কানেকশন মনে করো রাখা, যদি মনে করো যে তুমি আয়নিক ব্যালেন্স করতে চাইছা, আয়ন ব্যালেন্স করতে চাইতা যে কপার আয়ন যখন সরে যাবে জিঙ্ক এসে সেই জায়গাটা ফিল আপ করে দিবে, কপার আয়ন সরে যাবে জিঙ্ক আয়ন এসে সেই জায়গাটা ফিল আপ করে দিবে, তাহলে তোমাকে ওই দুইটা সলিউশনকে কন্ট্যাক্টে রাখতে হবে, কন্ট্যাক্টে রাখতে হবে। এখন তুমি কি কন্ট্যাক্টে রেখে সেফ কিনা, তুমি দেখলা না কন্ট্যাক্টে রাখলে সেফ না, এই জন্য তুমি কি করলা ওই কন্ট্যাক্টটাই ইনডিরেক্ট করলা, ডিরেক্ট না করে। তো দ্যাট কন্ট্যাক্টে দুইটা সলিউশনকে আনতেই হবে, কিন্তু সেটা ডিরেক্ট না, ইনডিরেক্ট। দেন হচ্ছে ব্যালেন্স দা হচ্ছে গিয়া তোমার কনসেন্ট্রেশন অফ আয়ন ইন বোথ চেম্বার। অর্থাৎ ব্যালেন্স দা কনসেন্ট্রেশন অফ আয়নস ইন বোথ চেম্বার, অর্থাৎ দুইটা চেম্বারে আয়নের যে ব্যালেন্স সেটা কি থাকে, মেনটেন করে। ব্যালেন্স দা কনসেন্ট্রেশন অফ, অর্থাৎ যে কনসেন্ট্রেশনটা সেটা কি করে, মেনটেন করে। ব্যালেন্স দা কনসেন্ট্রেশন অফ আয়নস ইন বোথ চেম্বার, অর্থাৎ দুইটা চেম্বারের মধ্যে আয়নের ব্যালেন্স করে আর কি। দেন নাম্বার 3 সেটা হইতেছে যে সাপ্লাইজ আয়ন when required। এগুলো অনেকটা মনে হবে কি ইনক্লুসিভ কথা, তারপরেও আসলে পয়েন্ট করা আর কি। সাপ্লাইজ আয়ন when required, অর্থাৎ যখন আয়নের দরকার হবে তখন কি করবে, সে আয়ন সাপ্লাই দিবে, যখন যেদিকে আয়নের দরকার হবে সেদিকে সে আয়ন সাপ্লাই দিবে। এটা হচ্ছে গিয়ে তোমার আরেকটা মেইন কাজ, ঠিক আছে। দেন হচ্ছে বিকজ অফ সল্ট ব্রিজ বা প্রেজেন্স অফ সল্ট ব্রিজও বলা যেতে পারতো, এ সেল becomes sustainable। তো এটাও মেনশন করা যায় যে প্রেজেন্স অফ সল্ট ব্রিজ অর বিকজ অফ সল্ট ব্রিজ এ সেল বিকামস সাস্টেইনেবল। একটা সেল সাস্টেইনেবল হয় হচ্ছে গিয়া তোমার হচ্ছে গিয়া বিকজ অফ সল্ট ব্রিজ, কারণ উইদাউট সল্ট ব্রিজ এ সেল ক্যান নট বি সাস্টেইন লং, এটা অনেকদিন কি করবে না, সাস্টেইন করবে না। তো ফর দ্য সাস্টেইনেবিলিটি করবে না কেন? কারণ একটা সময় তো ধরো এই অবস্থাটা যদি হতে থাকে যে একদিকে পজিটিভ চার্জ বেড়ে যাবে, আরেকদিকে নেগেটিভ চার্জ তো অনেক কমে যাবে বা বেড়ে যাবে, তো এরকম যখন ইমব্যালেন্স সিচুয়েশন হবে তখন এটা রিভার্স হওয়া শুরু করবে। তো
তোমার মনে আছে রিভার্সিবল এর কোশ্চেনটা তুমি আমারে করছিলা? তো যখন জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হবে, তুমি যদি এই জিঙ্ক 2+ কে নিউট্রাল না করো বা এই জিঙ্ক 2+ কে তুমি যদি ম্যানেজ না করো, তাহলে এটা ডেনসিটি বাড়তে 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 একটা সময় সে কি হবে, আবার ব্যাক করতে শুরু করবে। তো যদি সে আবার ব্যাক করতে শুরু করে, তাহলে তোমার মানে যেই ইলেকট্রিক্যাল ফ্লোটা সেটা তো আর থাকবে না, ঠিক না? তো দ্যাট এই কারণে আর কি এই সাস্টেনেবিলিটিটা বলতে এইটাই, মানে জিঙ্ক আয়ন হচ্ছে, ওকে ফাইন, আরো হচ্ছে হচ্ছে, কিন্তু এটা কনসেন্ট্রেশন বাড়ার সাথে সাথে এটা একটা সময় কি হবে, ব্যাকওয়ার্ড দেওয়া শুরু করবে তখন। তো তোমার সলব্রিজে দুটা পসিবল কোশ্চেন হচ্ছে কি, হোয়াট ইজ সলব্রিজ এন্ড হোয়াই সলব্রিজ ইজ ইউজ, কেন সলব্রিজ ইউজ করে, এটা আসতে পরে এটা অ্যান্সার করবা। ওকে, দেন হচ্ছে স্টোরেজ সেল। স্টোরেজ সেল, স্টোরেজ সেল, হ্যাঁ। তো স্টোরেজ সেল থেকে দিয়েই 2019 এ কোশ্চেন হয়েছে, 2019 এ কোশ্চেন হয়েছে টোটালি হচ্ছে স্টোরেজ সেল দিয়ে। তাহলে স্টোরেজ সেল যেটা, হ্যাঁ স্টোরেজ সেল, আমরা স্টোরেজ সেলের মধ্যে ফার্স্টে আসি হচ্ছে লেড স্টোরেজ, লেড স্টোরেজ ব্যাটারি। তো লেড স্টোরেজ ব্যাটারি, লেড স্টোরেজ ব্যাটারি। তো স্টোরেজ সেলের মধ্যে একটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। স্টোরেজ সেল হচ্ছে দ্যাট টাইপ অফ সেল যেটার মধ্যে কি হয়, ইলেকট্রিসিটি বা চার্জ কি থাকে, রিজার্ভ থাকে। চার্জ এখানে কি করা যায়, রিজার্ভ করা যায়। সো দ্যাট ওই টাইপের সেল হচ্ছে যে তোমার স্টোরেজ সেল। তো তার মধ্যে একটা এক্সাম্পল হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি। লেড স্টোরেজ ব্যাটারি কনস্ট্রাকশন হচ্ছে লেড, লেড কমা দেন হচ্ছে লেড সাথে হচ্ছে গিয়ে তোমার লেড আর হলো তোমার লেড সালফেট স্ল্যাশ সালফিউরিক অ্যাসিড স্ল্যাশ লেড ডাইঅক্সাইড কমা লেড। এই হচ্ছে এটা কনস্ট্রাকশন, এটা হচ্ছে লেড স্টোরেজ সেলের কনস্ট্রাকশন। লেড কমা লেড সালফেট দেন সালফিউরিক অ্যাসিড দেন লেড ডাইঅক্সাইড এন্ড ফলোড বাই লেড। লেফট মোস্ট এন্ড রাইট মোস্ট দুইটাই লেড, মাঝখানে লেড সালফেট সালফিউরিক অ্যাসিড এন্ড লেড ডাইঅক্সাইড। তো এটা হচ্ছে গিয়ে লেড স্টোরেজ ব্যাটারির কনস্ট্রাকশন, এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি কনস্ট্রাকশন, রিমেম্বার, হ্যাঁ। তো এই লেড স্টোরেজ ব্যাটারির তোমার যেটা অ্যাকচুয়ালি জানতে চাওয়া হবে সেটা হচ্ছে যে reactions during discharging, ওকে, reactions during discharging, অর্থাৎ যখন এটা ডিসচার্জ হয় তখনকার রিয়াকশন কি, যখন এটা ডিসচার্জ হয় তখনকার রিয়াকশন কি। আচ্ছা তোমাদেরকে একটু বলে রাখি, এর মধ্যে লেফট সাইডে যে লাইটটা আছে এটা হচ্ছে গিয়ে ইলেকট্রোড, মানে এটা হচ্ছে গিয়ে তোমার দ্যাট মিনস সেই লেড যেটা মনে করো জিঙ্ক সলিউশন, কপার সলিউশন যেরকম দেখছো, এই লেডটা হচ্ছে দ্যাট টাইপ লেড। আর রাইট সাইডে যে লেডটা আছে ওইটা কোনো পারফর্ম করবে না, ওই লেডটা লেড ডাইঅক্সাইডের সাপোর্টে আছে, সে লেড ডাইঅক্সাইডের সাপোর্টের জন্য ওই লেডটা হচ্ছে লেড শিট, ওটা পারফর্ম করবে না। রাইট মোস্টে যে লেড আছে ওইটা পারফর্ম করবে না, ওই লেডটা হচ্ছে লেডের শিট যেটা লেড ডাইঅক্সাইডের সাপোর্টে। আর এই লেফটের যে লেড আছে এটা হচ্ছে গিয়া তোমার ইলেকট্রোডের পার্ট। আচ্ছা দেখো, রিঅ্যাকশন ডিউরিং ডিসচার্জিং, অর্থাৎ যখন ডিসচার্জিং হয় তখন রিঅ্যাকশন কি, অ্যানোডিক রিঅ্যাকশন কি হবে, যখন ডিসচার্জ পার্ট তখন অ্যানোডে অক্সিডেশন হয়। তো অ্যানোডের অক্সিডেশনের টাইমে কি হয় দেখো, দ্যাট টাইম কি হয়, লেড অ্যান্ড সালফিউরিক অ্যাসিড মিলে প্রডিউস করে লেড সালফেট হাইড্রোজেন আয়ন এবং 2 ইলেকট্রন ডোনেট করে। এটা হচ্ছে গিয়া অ্যানোড পার্টের রিঅ্যাকশন, লেড প্লাস সালফিউরিক অ্যাসিড, লেড প্লাস সালফিউরিক অ্যাসিড, তাহলে কি হবে, লেড সালফেট, লেড প্লাস সালফিউরিক অ্যাসিড, লেড সালফেট। এন্ড লেড সালফেট হওয়ার পরে ওই যে H2 সেটা হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে এন্ড 2টা ইলেকট্রন ডোনেট করবে। তো এটা হচ্ছে অক্সিডেশন। ক্যাথোড, এন্ড ক্যাথোড পার্টে কি রিঅ্যাকশন হবে, ক্যাথোড পার্টে ওই যে লেড ডাইঅক্সাইড, রাইট, লেড ডাইঅক্সাইড প্লাস ওই যে 2H প্লাস, এই যে 2H প্লাস,
প্লাস 2 ইলেকট্রন, এই প্লাস 2 ইলেকট্রন, আর আরো একটা সালফিউরিক অ্যাসিড, মিলে হবে lead sulfate and 2 mole water. তোমরা তোমাদের টেকনিক্যাল ওয়েতে, মানে তোমরা তোমাদের টেকনিক্যাল মাইন্ড ব্যবহার ইউজ করে এগুলো মনে রাখবা। এটা আমার ইনস্ট্রাকশন হচ্ছে যে ফলো করছো যে এটা অ্যানোড রিঅ্যাকশন, এটা ক্যাথোড রিঅ্যাকশন, বাট এইগুলো হয় কি একটা নিজস্ব পলিসি তৈরি করতে হয়, নিজের একটা পলিসি ক্রিয়েট করতে হয় যে আমি কি করে এটা মনে রাখবো, স্যার দেখাইছে আমি বুঝতে পারছি যে এটা হয় এবং এটা ভ্যালিড, বাট আমি আমার মতো করে কেমনে মনে রাখবো। তো সিম্পল দেখো, তাহলে কি হলো, লেড সালফিউরিক অ্যাসিড, লেড সালফেট, হাইড্রোজেন আয়ন, আর এটা হতেই পারে, তো ভ্যালিড। আর ওইদিকে কি আছে, লেড ডাইঅক্সাইড, এদিকে লিড, এই যে সেই লিড, ওই সালফিউরিক অ্যাসিড, এই সরি লিড ডাইঅক্সাইড, এই সেই লিড ডাইঅক্সাইড, ঠিক আছে, মাঝখানে ইলেকট্রোলাইট হচ্ছে সালফিউরিক অ্যাসিড। দেখো তাহলে এই যে লেড ডাইঅক্সাইড, হাইড্রোজেন আয়ন আর হচ্ছে ইলেকট্রন, লেড ডাইঅক্সাইড ওই যে হাইড্রোজেন আয়ন আর ইলেকট্রন, এই হাইড্রোজেন আয়ন ইলেকট্রন, আর আরো একটা সালফিউরিক অ্যাসিড, তাও কি হয়েছে, এই যে লেড বিকাম লেড সালফেট, দেখো এই যে লেড বিকাম লেড সালফেট, আর এই দুইটা হাইড্রোজেন আয়ন, এইখানে দুইটা হাইড্রোজেন আয়ন, কটা হলো, 4টা, আর এই যে দুইটা অক্সিজেন মিলে হচ্ছে 2টা ওয়াটার। দ্যাটস ইট রিঅ্যাকশন। আর প্লাস করো, প্লাস করলে হবে ওভারঅল রিঅ্যাকশন। তো ওভারঅল কি থাকতেছে, এদিকে লেড থাকতেছে, প্লাস এটা লেড ডাইঅক্সাইড থাকতেছে, প্লাস সালফিউরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, তাহলে 2 সালফিউরিক অ্যাসিড থাকতেছে, রাইট সাইডে লেড সালফেট, 2 লেড সালফেট থাকতেছে, প্লাস এটা দুইটা থাকতেছে, আর কি আছে এখানে, ওয়াটার। ব্যাস, এই হচ্ছে ওভারঅল রিঅ্যাকশন। তাহলে লেড স্টোরেজ ব্যাটারি রিঅ্যাকশন ডিউরিং ডিসচার্জিং, লেড স্টোরেজ ব্যাটারি রিঅ্যাকশন ডিউরিং ডিসচার্জিং, অর্থাৎ যখন ডিসচার্জ হয় that time reaction হচ্ছে anode reaction, this is cathode reaction, this is and overall reaction, this is, you must show this, you need to show this, very important. তো এটা হচ্ছে ডিসচার্জিং পার্টের রিঅ্যাকশন, অ্যানোড এন্ড ক্যাথোডের। আর তোমাদেরকে বলি, তোমরা যেটা করবা সেটা হচ্ছে ডিসচার্জিংটাকে মেমোরাইজ করবা, এন্ড ডিসচার্জিংটাকেই ফার্স্টে মেমোরাইজ করবা, ডিসচার্জিংটাকেই ফার্স্টে মেমোরাইজ করবা, রিমেম্বার ডিসচার্জিংটাকেই মেমোরাইজ করো, কথা বুঝতে পারছো? তাহলে রিঅ্যাকশন ডিউরিং ডিসচার্জিং, এটা তাহলে এটা হচ্ছে ডিসচার্জিং এর টাইমে রিঅ্যাকশন, দ্যাটস ইট। ওকে, এবার আছে চার্জিং এর সময়, এই ডিস উঠিয়ে দিলেই সেটা হয়ে গেল চার্জিং, ঠিক না? তো রিঅ্যাকশন ডিউরিং চার্জিং, দেখো চার্জিং এর সময়কার রিঅ্যাকশন কি হবে, চার্জিং এর সময়কার রিঅ্যাকশন কি হবে, এন্ড খুবই ইন্টারেস্টিংলি দেখো আমি কি করতেছি, lead sulfate 2 hydrogen ion 2 electron, lead plus sulfuric acid, কি বুঝলা? জাস্ট অপোজিট হয়ে গেছে, ক্যাথোড রিঅ্যাকশন, তাহলে ক্যাথোড রিঅ্যাকশন ওটা রাইট সাইডে কি ছিল, তাও লেড সালফেট, আর ছিল কি জানো, 2 মোল ওয়াটার, না? এটা রাইট সাইডে লেড সালফেটের সাথে 2 মোল ওয়াটার ছিল, আর লেফট সাইডে ছিল লেড ডাইঅক্সাইড 2 হাইড্রোজেন আয়ন 2 ইলেকট্রন আর 1 সালফিউরিক অ্যাসিড। তাহলে কি বললাম যে তোমরা শুধু ডিসচার্জিংটা মেমোরাইজ করো, ডিসচার্জিং করো আগে, সেটাকেই জাস্ট অপোজিট করে দিলেই সেটাই হয়ে যাবে চার্জিং এর পার্ট। দেন অ্যাড করো 2 lead sulfate plus 2 water, lead plus lead dioxide plus 2 sulfuric acid, ব্যাস, ঠিক আছে? তাহলে জাস্ট মনে রাখতে হবে হচ্ছে ডিসচার্জিং পার্টটা। তাহলে এই হচ্ছে গিয়ে তোমার লেড স্টোরেজ সেল বা লেড স্টোরেজ ব্যাটারি হলে discharging reaction and charging reaction, discharging and charging, and I want to say dischargingটাই মনে থাকবে, চার্জিংটা ডিরেক্ট মনে রাখাটাই ডিফিকাল্ট, ডিসচার্জিংটা মনে রাখাটা ইজি। কেন জানো? তার তুমি তো ভিজিবল এটা যে লেড থেকে লেড সালফেট লেড ডাইঅক্সাইড কনভার্ট হবে, সো দ্যাট এইটা মনে রাখাটা ইজি হবে, কথা বুঝতে পারছো? তো ডিসচার্জিং মনে করে তারপরে তুমি চার্জিং এর দিকে যাবা।
চাইলে দুইটাই চাই, ডিসচার্জ মানে সিঙ্গেলি চাইলে ডিসচার্জিং চাইবে, আর যদি চার্জিং কখনো সিঙ্গেলি চাইবে না, যেটা হবে যে হয়তো টুগেদার চাইবে চাইলে। তবে মাল্টিপল কমপ্লিশন হয় এটা দিয়ে। মাল্টিপল কমপ্লিশন হলে পরে খুব খেয়াল করবা, বলবে যে চার্জিং ডিসচার্জিং, তো ওটা খেয়াল করে নিবা তখন। এই হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারি হলে এটা। আচ্ছা, লেড স্টোরেজ ব্যাটারিতে তোমার কয়েকটা ইনফরমেশন নোট করতে হবে। নোট সেটা হচ্ছে যে এখানে তোমার সালফিউরিক অ্যাসিড যেটা ইউজ হয় সেটা হলো 38%। সালফিউরিক অ্যাসিড ইউজ হয় হচ্ছে 38% সালফিউরিক অ্যাসিড, 38% সালফিউরিক অ্যাসিড ইউজ হয়, 38% কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইউজ হয়, 38%। এটা একটা ইনফরমেশন। আচ্ছা, একটা ইনফরমেশন হচ্ছে যে তোমার স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড এটা ধরতে হয় 1.20। এটা এমসিকিউ বলতে গেলে এটা টপ মোস্ট কমন এমসিকিউ, এটা টপ মোস্ট কমন এমসিকিউ 1.20। তবে তোমাদের কিছু বলি, একটু রাইটার টু রাইটার না একটু ভ্যারি করবে, কিন্তু এটা 1.20ই হচ্ছে যে মোস্ট অফ দ্য রাইটারের মানে মেনশন করা আছে 1.20। কিন্তু আমি কোথাতে যেন একটু চোখে পড়ছিল 1.15 মেনশন করা আছে, কারটাতে যেন। বাট 1.20 হচ্ছে বোর্ডের যে কোশ্চেন আসছে সেটার সলিউশন করলে দেখা যায় যে 1.20 অ্যান্সার, 1.20 রিমেম্বার, ভুলো না যে স্পেসিফিক গ্র্যাভিটি হচ্ছে 1.20। আচ্ছা, নাম্বার দেন আরেকটা পয়েন্ট নোট করো, সেটা হচ্ছে যে এমনিতে লেড স্টোরেজ সেলের ইএমএফ হলো ইএমএফ ইকুয়াল টু 2 ভোল্ট। এটা এক একটা সিঙ্গেল চেম্বারে 2 ভোল্ট। এমনিতে টোটাল 12 ভোল্ট, কিন্তু 6টা চেম্বারে টোটাল হচ্ছে 12 ভোল্ট, 12 ভোল্ট, কিন্তু সেটা 6 চেম্বারে, এভরি সিঙ্গেল চেম্বার হচ্ছে 2 ভোল্ট। তো এটা একটু নলেজে থাকো, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট কথা হচ্ছে, তার থেকে মোর ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হলো যে ইফ ইএমএফ becomes below 1.17 volt, then battery should recharge again. ওকে, তো এটা অনেক এমসিকিউ আসবে যে লেড স্টোরেজ ব্যাটারি কখন রিচার্জ করতে হয়, ঠিক আছে? তো যখন এটা আন্ডার 1.17 এ চলে যায়, আন্ডার 1.17 এ চলে যায়, তখন এটা রিচার্জ করতে হয়। এটাও একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ। আচ্ছা, আরেকটা 2 মার্ক কোশ্চেন হয় এখানে। 2 মার্ক কোশ্চেন হয় যে হোয়াই ওয়াটার ইজ ইউজড কি বলা হয়, বা when water is used, বা why water is used in lead storage বা ইউজ না, ঠিক, ইজ অ্যাডেড। ইউজ বললে এটা ঠিক হয় না, ইজ অ্যাডেড। why water is added in lead storage cell frequently? ফ্রিকোয়েন্টলি বলতে আসলে এটা মানে অত ফ্রিকোয়েন্সি না, ঠিক, এটা হচ্ছে অনেকটা হলো রেগুলারিটি আর কি, বা এটা হচ্ছে একটা ইন্টারভেল পর পর ওরকমটা আর কি। তো যেভাবেই দেয় আর কি, ব্যাপারটা হচ্ছে যে মাঝে মাঝে বলা হয়, মাঝে মাঝে, বাংলায় বলছে মাঝে মাঝে। তো কি করতে হয়, লেড স্টোরেজ ব্যাটারিতে মাঝে মাঝে পানি ঢালতে হয়, মাঝে মাঝে পানি দিতে হয়, এটা আর কি বলা আছে। তো কেন সেটা, তো এটার রিজন হিসেবে দেখানো হয়েছে এরকম যে এটা হইতেছে টু মেইনটেইন দ্য ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড, টু মেইনটেইন দ্য ডেন্সিটি অফ সালফিউরিক অ্যাসিড, বা টু মেইনটেইন দ্য স্পেসিফিক গ্র্যাভিটি অফ সালফিউরিক অ্যাসিড, টু মেইনটেইন দ্য ডেন্সিটি অফ H2SO4। তাহলে সালফিউরিক অ্যাসিডের ডেনসিটিটাকে মেনটেন করার জন্য। কারণটা কি, এখানে একটা ব্যাপার হয় সেটা হচ্ছে যে তোমার লেড স্টোরেজ ব্যাটারিতে যে ওয়াটার থাকে, লেড স্টোরেজ ব্যাটারিতে যে ওয়াটার থাকে, রিমেম্বার, হ্যাঁ, এই ওয়াটারটা অনেক সময় ন্যাচারালিও কি হয়, কিছুটা ইভাপোরেট হয়ে যায়,
কেন বুঝো না যে ওয়াটারটা তো এমনি এমনিও কিছু ইভাপোরেট হইতে পারে, বয়লিং এর কারণে, হিটের কারণে হতে পারে না? তো ওয়াটারটা কি হইতে এমনিতেই নর্মালি তো এটা কিছুটা হলেও কি হবে, ইভাপোরেট হবে। তো ওইভাবে কিছুটা ইভাপোরেট হয়। এন্ড এট দ্য সেম টাইম সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সেও ওয়াটারের হয়, মানে ওয়াটার তোমরা জানো যে ডিহাইড্রেশন হয় আর কি তখন। তো সালফিউরিক অ্যাসিডের কারণেও কিছুটা ওয়াটার ডিহাইড্রেট হয়ে যায়, তো সেলটা কিছুটা ডিহাইড্রেট হয়ে যায়। তো এই কারণে ওয়াটারের অ্যামাউন্টটা কমে যাওয়ার কারণে সালফিউরিক অ্যাসিডের ডেনসিটি বেড়ে যায়, বা এটা হচ্ছে রেঞ্জের বাইরে চলে যায়। তো এই কারণে এটার মধ্যে মাঝে মাঝে কি করতে হয়, পানি ঢালতে হয়। এই হচ্ছে গিয়ে তোমার 2 মার্কের জন্য এটা আসবে বা আসে আর কি, রিমেম্বার। হ্যাঁ, তো এটা বইয়ের মধ্যে নোট করেই দেওয়া আছে, যেই রাইটারই হোক না কেন, এটা ওই স্টোরেজ সেলের ডেসক্রিপশনে এটা নোট দিয়ে দিছে তারা। তো এই হচ্ছে অল অ্যাবাউট হচ্ছে তোমার লেড স্টোরেজ সেল, মানে যেটা তোমার মানে এমন ভাবে আমি ডিসক্রাইব করলাম যে তোমার এ টাইপ কোশ্চেন বলো, বি টাইপ কোশ্চেন বলো, সি টাইপ কোশ্চেন বলো, ডি টাইপ কোশ্চেন বলো, সব রকম হয়ে যায়। তবে একটা জিনিস শুধু আমি এখন তোমাদেরকে দায়িত্ব দিচ্ছি, তোমরা দেখে নিবা, আর ওইটা আমি লিখতেছি না, সেটা হচ্ছে যে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এইটা একটু প্লিজ দেখে নিও, এইটুকু আমার আর লিখতে দিও না। তো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ পড়তে হবে লিড স্টোরেজ সেলের। আচ্ছা, দেন অ্যানাদার স্টোরেজ সেল লিথিয়াম আয়ন ব্যাটারি, তো যেটা সেল ফোনে ইউজ হয়। মানে আগেরটা ছিল হচ্ছে কি আইপিএস ব্যাটারি অথবা হচ্ছে গিয়ে ভেহিকেলে, আর এখন হচ্ছে লিথিয়াম আয়ন ব্যাটারি যেটা সেল ফোনে ইউজ হয়। তো এটাও একটা স্টোরেজ সেল। তো আসলে লিথিয়াম আয়ন ব্যাটারির ফাংশন কি? ওকে, তো লিথিয়াম আয়ন ব্যাটারির মধ্যে নাথিং বাট এটা সিম্পলি আমরা ডিরেক্ট চলে যাব হচ্ছে গিয়া যে রিঅ্যাকশন ডিউরিং ডিসচার্জিং। আচ্ছা, লিথিয়াম আয়ন ব্যাটারির ডিসচার্জিং এর রিঅ্যাকশন, ডিসচার্জিং রিঅ্যাকশন লিথিয়াম আয়ন ব্যাটারির ডিসচার্জিং রিঅ্যাকশন। এন্ড 2019 এ এই শীতে এই বললাম না যে স্টোরেজ সেল আসছে, তো স্টোরেজ সেলের মধ্যে লেড সেলও ছিল, লিথিয়ামটাও ছিল। তো লিথিয়ামটা দিয়ে কোশ্চেন করছে শীতে, লিথিয়াম দিয়ে কোশ্চেন করছে শীতে যে এটা ডিসচার্জিং এন্ড চার্জিং রিঅ্যাকশন কি। তাহলে এটা শুধু জানতে চাইছে যে ডিসচার্জিং এন্ড চার্জিং রিঅ্যাকশন কি লিথিয়াম আয়ন সেলের। তো এখন আসো সেই লিথিয়াম আয়ন সেলের ডিসচার্জিং রিঅ্যাকশনটা কি। অ্যানোড, অ্যানোডের একটু ডিফিকাল্ট মনে হবে তোমাদের কাছে। এটা হলো এলআই লিথিয়াম, আর এটা যে দেখতেছো এন এন এন, হ্যাঁ নাম্বারের এন, আর এটা হলো C6 কার্বন 6। এটা থেকে লিথিয়াম আয়ন হয় এন ফর্ম, আর ইলেকট্রন ছাড়ে হচ্ছে এন মোল। একটু বুঝো, একটু ডিফিকাল্ট। তাহলে লিথিয়াম এন আর কার্বন, কার্বন এটা গ্রাফাইট ফর্মের কার্বন, এটা হলো গ্রাফাইট ফর্মের কার্বন। তার মানে হচ্ছে লিথিয়াম কোটেড ওভার গ্রাফাইট, লিথিয়াম কোটেড ওভার গ্রাফাইট। তাই গ্রাফাইটের সাথে লিথিয়ামের এটা একটা কম্বাইন ইলেকট্রোড। তো লিথিয়ামের হলো তোমার দেখো, লিথিয়ামের হলো এন আর হলো কার্বনের সাথে আছে 6। লিথিয়াম আয়ন থেকে এন ইলেকট্রন রিমুভ করে। লিথিয়ামটুকু দেখো, লিথিয়াম কি করে, লিথিয়ামটা এন ইলেকট্রন রিমুভ করে, আর লিথিয়ামের আয়ন যেটা হয় সেটাও এন মোল হয়। এটা হচ্ছে গিয়া অ্যানোড পার্ট আর অক্সিডেশন পার্ট। আর ক্যাথোডে কি হবে দেখো, ক্যাথোড একটু ডিফিকাল্ট। তারপরে দেখো লিথিয়ামের পাশে না 1 - n মেনশন করা আছে, দেখবা লিথিয়ামের সাথে 1 - n মেনশন করা, আর সিও বলতে কোবাল্ট ডাইঅক্সাইড মেনশন করা, এরকম একটা কম্পাউন্ড আছে দেখবা, এলআই মানে লিথিয়াম, তারপরে 1 - n তারপরে কোবাল্ট অক্সাইড এরকমটা কিন্তু দেখো। হ্যাঁ, কোবাল্ট অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড, লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এ কি করে আবার ওই যে এন লিথিয়াম আয়ন ওখান থেকে ডিসপোজ তোমার ছেড়ে আসছে, সেই লিথিয়াম আয়নটা এক্সেপ্ট করবে এবং এন মোল ইলেকট্রন এক্সেপ্ট করবে। মানে ওই যে ওর রাইট সাইডে যা ছিল সেটা এটা লেফট সাইডে অ্যাড হইয়া এটা কমপ্লিটলি লিথিয়াম কোবাল্ট অক্সাইডে কনভার্ট হয়ে যায়, লিথিয়াম কোবাল্ট অক্সাইডে কনভার্ট হয়ে যায়। তার মানে কি
এই যে এনটা প্লাস হয়ে গেছে না, এই যে এন আর এই যে মাইনাস এন ছিল, সেই এন মাইনাস আর এন প্লাস হয়ে গেছে, হয়েছে লিথিয়াম হয়ে গেছে, লিথিয়াম হয়ে গেছে। তো ওইভাবে লিথিয়াম অক্সিজেন কোবাল্ট অক্সাইড ফর্ম করে। এটা হচ্ছে গিয়ে রিডাকশন পার্ট। এন্ড তারপরে অ্যাড করলে পরে হবে টোটালটা লিথিয়াম এন কার্বন 6 প্লাস লিথিয়াম 1 মাইনাস এন কোবাল্ট অক্সিজেন। এটা তো লেফট সাইড কাটা, ইলেকট্রন ইলেকট্রন কাটা, শুধু রাইট সাইডে হলো লিথিয়াম কোবাল্ট অক্সাইড। এই হলো টোটাল রিঅ্যাকশন, যেটা হচ্ছে ডিসচার্জিং এর সময়কার। খুবই মানে ডেঞ্জারাস, কিন্তু মানে তোমরা দুই একবার নিজেরা না লিখে কনফার্ম না হওয়া পর্যন্ত এটা গ্যারান্টি নাই। তো প্লিজ দেখো কি হয়েছে। হ্যাঁ, তাহলে লিথিয়ামের এন লিথিয়াম ফর্ম করছে, সেই এন লিথিয়াম এই যে 1 মাইনাস এন সেইটাকে ফিল আপ করে লিথিয়ামে কনভার্ট করে দিচ্ছে। ভেরি সিম্পল। এইভাবে অক্সিডেশন রিঅ্যাকশন হয়, দ্যাট ইজ অ্যানোড রিঅ্যাকশন এন্ড ক্যাথোড রিঅ্যাকশন হয়। এটাই হচ্ছে গিয়ে লিথিয়াম আয়ন সেলের ডিসচার্জিং পার্ট। লিথিয়াম আয়ন সেলের ডিসচার্জিং পার্ট, রিমেম্বার। আর চার্জিং কি হবে? জাস্ট কোয়াইট অপোজিট, একদম সেম, জাস্ট কোয়াইট অপোজিট হয়ে যাবে। অ্যানোডের যেটা লেফট রাইট, এটাকে লেফটে নিয়ে আসবে, ওটা রাইটে নিয়ে যাবা, এটা লেফটে নিয়ে আসবে, ওটা রাইটে নিয়ে যাবা, তাইলেই হয়ে যাবে এর চার্জিং ইস্যু। চার্জিং ইস্যু বুঝছো? এটা অবশ্যই নিজে করে কনফার্ম হয়ে নিবা, কনফিডেন্ট হয়ে নিবা যে হ্যাঁ আমি পারবো। এই হচ্ছে লিথিয়াম আয়ন সেল। এই লিথিয়াম আয়ন সেল নিয়ে আর কোনো কিছু জানানোর নাই তোমাদের। স্যার হোয়াইল চার্জিং এর কোনো রিঅ্যাকশন নাই? আছে, মানে আমি তো বললাম ওটা তার আমি দেখালাম না, কি মুখে বলে দিলাম যে জাস্ট রিভার্স করে দিলেই হয়ে যাবে। ও ওকে। ওই যে লেডের মতো যেরকম রিভার্স করছো না, মানে ডোন্ট থিঙ্ক যে অ্যানোডকে ক্যাথোডে নিবা, ক্যাথোডকে অ্যানোডে নিবা, তা কিন্তু বলিনি। অ্যানোডের যেই অ্যানোডের যেটা আছে ওটাই থাকবে, শুধু অ্যানোডের যে রাইট সেটা লেফটে চলে আসবে, আর লেফটে যে সে রাইটে চলে যাবে। এই একদম কপি পেস্টের মতো ব্যাপার। হ্যাঁ, কপি পেস্টের মতো ব্যাপার। আচ্ছা, এবার লাস্ট ফল হচ্ছে ফুয়েল সেল। লাস্ট অফ অল একটু স্টাডি থাকবে তোমাদের হচ্ছে গিয়ে অ্যাবাউট ফুয়েল সেল। তার মানে তোমরা ফুয়েল সেল নিয়ে পরে স্টাডিটাতে যাবা। ফুয়েল সেল, তো ফুয়েল সেল পড়বা, ফুয়েল সেল কি, ফুয়েল সেল অ্যাডভান্টেজ, ফুয়েল সেল অ্যাডভান্টেজটাই পড়বা, ডিসঅ্যাডভান্টেজ অত ইম্পর্টেন্ট না। অ্যাডভান্টেজ পড়বা, ফুয়েল সেল কি, ফুয়েল সেলের অ্যাডভান্টেজ কি, ক্লাসিফিকেশন কি, টাইপ কি, এক্সাম্পল কি, এক্সেট্রা এক্সেট্রা। আমি শুধু একটু হাইড্রোজেন ফুয়েল সেলের কথা বলি। হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, অনলি হাইড্রোজেন ফুয়েল সেলের পার্টটা বলি। তো হাইড্রোজেন ফুয়েল সেলের কনস্ট্রাকশন এরকম: হাইড্রোজেন, পটাশিয়াম হাইড্রোক্সাইড, ইলেকট্রোলাইট, অক্সিজেন। এই হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেলের কনস্ট্রাকশন। হাইড্রোজেন অ্যানোড, অক্সিজেন ক্যাথোডে, পটাশিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে গিয়া ইলেকট্রোলাইট বা চেম্বারে। আর এটা হচ্ছে অনেকটা এরকম, যে এরকম একটা এরকম মেমব্রেন থাকে, ছিদ্র থাকে, এই পাশে হাইড্রোজেন গ্যাস, ও পাশে অক্সিজেন গ্যাস, মাঝখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড। তো এরকমটা আর কি। তো এই হচ্ছে, এটা হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল। এরকম ফসফরিক অ্যাসিড ফুয়েল সেল, হাইড্রোজেন ফুয়েল সেল, হাইড্রোকার্বন ফুয়েল সেল, তারপরে তোমার হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ ফুয়েল সেল আছে। হাইড্রোজেন ফুয়েল সেলটা একটু মার্ক করলাম এখানে। তো হাইড্রোজেন ফুয়েল সেলের অ্যানোড রিঅ্যাকশন কি? অ্যানোড রিঅ্যাকশন হচ্ছে হাইড্রোজেন সিম্পলি হাইড্রোজেন আয়ন হবে, ভেরি সিম্পল। হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, হাইড্রোজেন আয়ন প্রডিউস করবে, ভেরি সিম্পল। হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন ফর্ম করবে, হাইড্রোজেন থেকে হাইড্রোজেন আয়ন ফর্ম করবে। এন্ড এই হাইড্রোজেন আয়ন যখন ফর্ম করবে, তখন ওই হাইড্রোজেন আয়নটা এই যে এখানে যাবে, যখন যায়া পটাশিয়াম হাইড্রোক্সাইড থেকে ওয়েট নিবে, নিয়ে সে ওয়াটারে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? ওয়াটারে কনভার্ট হবে। তো হাইড্রোজেন ইলেকট্রন ছাড়লো, অক্সিডেশন পার্ট। এটা অনেক সময় দেখবা যে বইয়ের মধ্যে ক্লামজি করা আছে, এত ক্লামজি কমপ্লেক্স করার কিছু নাই। হাইড্রোজেন অ্যানোডে অক্সিডাইজ হবে, হাইড্রোজেন আয়ন, অক্সিডেশন প্রসেস, ওই হাইড্রোজেন আয়ন চেম্বার থেকে ওয়েট নিয়ে ওয়াটারে কনভার্ট হবে। সো সিম্পল, কমপ্লেক্স করার কিছু নাই। ক্যাথোড, দেন ক্যাথোডে কি হবে? অক্সিজেন গ্যাস অক্সাইডে কনভার্ট হবে, অক্সিজেন ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, O2 তো O2 আসলে টোটাল 4 ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে,
কারণ একটা অক্সিজেন দুইটা অ্যাকসেপ্ট করে। আর এখানে আসলে টোটাল যদি ব্যালেন্স করি তাহলে এখানে একটা 2 দেওয়া লাগবে, এখানে একটা 4 দেওয়া লাগবে, এখানে একটা 4 দেওয়া লাগবে, এখানে সেখানে 4 থাকবে, এখানে 2 থাকবে, আর এখানে 2 থাকবে। এটা হচ্ছে গিয়ে মানে যদি আমি কোনো কিছু স্কিপ না করি, ঠিক আছে, তাহলে এরকম, তাহলে এদিকে 4 ইলেকট্রন, এই যে সেই 4 ইলেকট্রন অক্সিজেন নিয়ে সে কনভার্ট হবে অক্সাইডে। অক্সাইডে কনভার্ট হবে ঠিকই, কিন্তু এই অক্সাইডটা আবার H2O এর সাথে মিলে, মানে ওয়াটার সাথে মিলে সে আবার কি করবে, ওএইচ ফর্ম করবে। কি করবে, ওএইচ প্রডিউস করবে, আবার সে আবার ওএইচ প্রডিউস করবে, কথা বুঝছো? আর যখন ওএইচ প্রডিউস হবে তখন এই যে হাইড্রোজেন যে ওএইচ কে নিয়ে গেছিল কার কাছ থেকে, পটাশিয়াম হাইড্রোক্সাইডের কাছ থেকে হাইড্রোজেন নিয়ে গেছিল ওএইচ কে, অক্সিজেন এসে সেই ওএইচটা আবার সাপ্লাই দিবে। দ্যাট মিনস ওএইচ পটাশিয়াম হাইড্রোক্সাইডের এখানে কিছু ক্ষতি হবে না। পটাশিয়াম হাইড্রোক্সাইড হইতেছে যে হাইড্রোজেন আয়ন আসার পরে হাইড্রোজেন আয়ন ওএইচ কে নিয়ে ওয়াটারে কনভার্ট হবে, কিন্তু যেই ওএইচ লস হবে সেটা আবার অক্সিজেন এসে আবার সেই ওএইচ ফিল আপ করে দিবে, সেই ওএইচটাকে আবার ফিল আপ করে দিবে। সো দ্যাট এইভাবে রিডাকশন রিঅ্যাকশন হবে এখানে। এন্ড এই দিস প্রসেসে কি হবে, অক্সিডেশন রিডাকশন হবে। এন্ড oxidation reduction process is the process by which electricity is produced. এভাবে কি হয়, ইলেকট্রিসিটি প্রডিউস হয়। তো এটা অনেক কমপ্লেক্স করে দেওয়া আছে, তোমরা এত কমপ্লেক্সিটিতে যাও না প্লিজ। হাইড্রোজেন ইলেকট্রোড ফুয়েল সেলের ডেসক্রিপশন এরকম দিয়ে দিবা, কথা বুঝতে পারছো, যে এখানে অ্যানোড ফুয়েল কি, ক্যাথোড ফুয়েল কি, এক্সেট্রা। এন্ড এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় বা 2 মার্ক কোশ্চেন হয়। 2 মার্কের কোশ্চেন হয়েছে একবার, সেবার বলছে যে হোয়াই ফুয়েল সেল ইজ ইকো ফ্রেন্ডলি, হোয়াই ফুয়েল সেল ইজ ইকো ফ্রেন্ডলি, এটা হচ্ছে একবার 2 মার্কের জন্য। তাহলে এটা ইকো ফ্রেন্ডলি হিসেবে 2 মার্কের অ্যান্সার করছে স্টুডেন্টরা। আরেকবার কোশ্চেন যেটা 19 এ হয়েছে, 19 এ হয়েছিল কি জানো, লেড স্টোরেজ সেলও ছিল আবার ফুয়েল সেলও ছিল। তো বলছে যে এর মধ্যে কোনটা ইকো ফ্রেন্ডলি, মানে কোনটা না, ঠিক বলতেছে যে কোনটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি, অর্থাৎ কম্পারেটিভ কোশ্চেন দিছে তখন, কম্পারেটিভ। তাহলে তখন তোমার ডেফিনেটলি লেড স্টোরেজ সেলের ডিসঅ্যাডভান্টেজ গুলো বা পলিউশনের কথাগুলো আসবে, আর ফুয়েল সেলের হচ্ছে অ্যাডভান্টেজেস গুলোর কথা বলবা, ঠিক না? তো এটা কেন ইকো ফ্রেন্ডলি সেটা জানলে পরে এই অ্যান্সার করাটা পসিবল। তো এইভাবে ফুয়েল সেলের ডেসক্রিপশন থেকে বের হবা, ঠিক আছে? এখানে একটা শর্ট ফর্ম আছে, তোমরা একটু আমার মুখ থেকে জেনে শুনে রাখো, তাহলে মনে থাকবে। এসওএফসি, ঢাকা কলেজ একবার একটা ঢাকা কলেজের একটা টেস্টের কোশ্চেনের একটা নলেজ বেস কোশ্চেন ছিল যে হোয়াট ইজ এসওএফসি, হোয়াট ইজ এসওএফসি। তো এটা আমার মুখ থেকে শুনে থাকলে তোমাদের হয়তো মনে থাকতে পারে যে এটা হচ্ছে সলিড অক্সাইড ফুয়েল সেল। মানে এসওএফসি দেখে তো চিন্তাও করবা না যে কি আল্লাহ এটা কি, এটা হচ্ছে কি সলিড অক্সাইড ফুয়েল সেল, সলিড অক্সাইড ফুয়েল সেল, হোয়াট ইজ এসওএফসি। তো এটা অনেক যদি দেয় এমসিকিউ তো দিতে পারি আমরা যে এসওএফসি মানে কি, তাহলে সলিড অক্সাইড ফুয়েল সেল হবে কারেক্ট অপশন। তো দ্য এন্ড ইলেকট্রোকেমিস্ট্রি